ডক্টর ইউনূসের সফরে রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন রাশেদের। জানিয়ে দেব, গণ অভ্যুত্থানে বিদেশি শক্তির ইন্ধন ছিল না বলেছেন নাহিদ ইসলাম। জানাবো, হেফাজতকে কাছে পেতে তৎপর বিএনপি। এদিকে ৫৩ বছরের শাসকরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি বলেছেন ফয়জুল করিম। এবং সর্বশেষে জানাবো, সাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক অধিকার সংকোচন ও জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করার অপপ্রচেষ্টা গুরুতর হুমকি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডক্টর ইউনূসের সফরে রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন রাশেদের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার মতে, সরকার নিজেদের সুরক্ষার স্বার্থে তাদের সঙ্গে নিয়েছে, সেখানে রাজনৈতিক নেতাদের কোনো কাজ নেই। সোমবার ২২ সেপ্টেম্বর সকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে রাশেদ খান লেখেন, উপদেষ্টারা প্রোটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন। স্বাভাবিকভাবেই সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করবে, হয়তো গালিগালাজ বা অপদস্থ করার মতো ঘটনাও ঘটতে পারে। তিনি লেখেন, ইতিমধ্যে এনপি জামায়াতের নেতাকর্মীরা ব্যানার নিয়ে নেমেছে, একই সঙ্গে আওয়ামী লীগও সেখানে রয়েছে, ফলে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেতেন তাহলে কি বিএনপি জামায়াতের নেতাকর্মীরা আসতেন? তারা না এলে রিয়নতি কি হতো? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনে করেন, সরকার উপদেষ্টা যতই বড় কথা বলুক না কেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতা ছাড়া তারা টিকে না। বরং বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরো বৈষম্য তৈরি করেছে। গণ অভ্যুত্থানে বিদেশি শক্তির ইন্ধন ছিল না বলেছেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে বিদেশি শক্তির ইন্ধন থাকার যে অভিযোগ করা হচ্ছে তা অসত্য বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন জেরা করেন। তাকে জেরার এক পর্যায়ে নাহিদকে আসামি পক্ষের আইনজীবী প্রশ্ন করেন, দেশি বিদেশি শক্তি ইন্ধন ছিল বিধায় আপনারা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এই সময় প্রসিকিউশনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুর ইসলাম বলেন, যেখানে সরকার পরিবর্তনের বিচার হচ্ছে না, মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, সরকারের পরিবর্তনের বিষয়টিকে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। তখন ট্রাইব্যুনাল বলেন, এর সঙ্গে এটা প্রাসঙ্গিক। পরে আসামি পক্ষের আইনজীবী আবার বলেন, পালিয়ে নয়, বাধ্য হয়ে ভারতে যান শেখ হাসিনা। তখন নাহিদ বলেন, এটাও সত্য নয়, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। যে মামলায় নাহিদকে আসামি পক্ষের আইনজীবী জেরা করেছেন, সেই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনেরও আসামি। এর মধ্যে মামুন দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দিয়েছেন। গতকাল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জেরার মাধ্যমে নাহিদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জেরা শেষ গতকাল দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সে সময় নাহিদকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়, কিন্তু পতনের আগে ৪ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর জায়গায় ধরেই প্রশ্ন তোলা হয়েছে, তাহলে ষড়যন্ত্র বা পরিকল্পনা আগে থেকেই হয়েছে কি না? জবাবে নাহিদ বলেন, আওয়ামী লীগ সরকার সে সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ১৬ বছর ধরে ভোটাধিকার হরণ করে, নাগরিক অধিকার হরণ করে তারা ক্ষমতায় ছিল। শান্তিপূর্ণ জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, সরকারের বিরুদ্ধে একদফা ঘোষণা করা, সরকার উৎখাত করার প্রস্তুতি নেওয়ার বৈধ। এখানে ষড়যন্ত্রের কিছু নেই, এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল, জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়ে এসেছে। এর আগে গত বৃহস্পতিবার এই মামলার জবানবন্দিতে নাহিদ বলেছেন, পূর্ব প্রস্তুতি হিসেবে তারা নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের আগেই তাকে নতুন সরকারের প্রধানের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছিলেন। হেফাজতকে কাছে পেতে তৎপর বিএনপি। অরাজনৈতিক সংগঠন হলে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে গাওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামীকে কাছে পেতে তৎপরতা শুরু হয়েছে রাজনীতিতে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গত বৃহস্পতিবার ঢাকা হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনিয়াগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে গত ১ আগস্ট বিএনপির ২ নেতা সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান চট্টগ্রামে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনিয়াগরী চান না গাওমী মাদ্রাসা ভিত্তিক কোনো দল জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট বাঁধুক। বাবুনিয়াগরী শুরু থেকে জামায়াত ইসলামীর বিরুদ্ধে দলটির প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আনা মাওদুদের বিশ্বাসগত আদর্শিক কারণে গত কয়েক মাসে মহিবুল্লাহ বাবুনিয়াগরীকে জামায়াত ইসলামীর বিরুদ্ধে একাধিক বক্তব্য দিতে দেখা যায়। তিনি গত জুলাই মাসে এক অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সৈয়দ ইসলামী দল নয়,
বলে মন্তব্য করেন। বাবু নগরী বলেন, জামাতে মদিনা ইসলাম নয় বরং মাওদুদির ইসলাম কায়েম করতে চায়। মাওদুদির মতাদর্শ অনুসরণ করলে ইমাম থাকবে না। সর্বশেষ গত বৃহস্পতিবার যেদিন জামাতসহ ৭টি দল একযোগে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি করেছে, সেদিন সকালেই ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন ২০২৫-এর মহিবুল্লাহ বাবুনগরী বক্তৃতা করেন। সেখানে তিনি জামাতের সঙ্গে ইসলামী দলগুলোর জোট বাঁধার বিক্ষোভ কথা বলেন। তিনি সেই দলের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে এমন কোনো দল সঙ্গে জোটবদ্ধ হওয়ার চিন্তা না করা যাবে না। যাদের ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে বুর্জুগানের দিন ও পূর্বপুরুষেরা আগেই সতর্ক করেছেন। ৫৩ বছরে শাসকরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি বলেছেন ফজল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম বলেছেন, গত ৫৩ বছরে যারা এই দেশের শাসক ছিল তারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি। তারা এই দেশের জনগণের জন্য কল্যাণকারী কোনো কাজ করতে পারেনি। ওদিকে অনেকবার পরীক্ষা করেছেন। একবার ইসলামকে পরীক্ষা করুন। ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসেনি, ইসলাম বিজয়ী হওয়ার জন্য দুনিয়াতে এসেছে। যদি ফেল করে দ্বিতীয়বার আপনাদের কাছে আর আসবো না বলেও মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যা বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে রোববার ২২ সেপ্টেম্বর বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাকিমপুর উপজেলা শাখা আয়োজিত হিলি স্থলবন্দরের ৪ মাথা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। পরে তিনি দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডক্টর নূর আলম সিদ্দিককে ঘোষণা দেন। এতে দলের জেলা উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক অধিকার সংকোচন ও জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করার অপপ্রচেষ্টা গুরুতর হুমকি। সাম্প্রদায়িকতা, রাষ্ট্রের ফ্যাসিস্ট প্রবণতা, গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা ও জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করার অপপ্রচেষ্টাকে গুরুতর হুমকি হিসেবে দেখছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। দলটি চলমান ত্রয়োদশ সম্মেলনে উত্থাপিত রাজনৈতিক প্রস্তাবে এসবের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দলটি। সিপিবির রাজনৈতিক প্রস্তাবে আরও বলা হয়েছে, পুঁজিবাদের শোষণ, মাফিয়া শাসন, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। কমিউনিস্ট ঐক্য, বৃহত্তর বাম গণতান্ত্রিক শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে। সিপিবি সম্মেলন চলার মধ্যে আজ রোববার সন্ধ্যায় রাজধানী বিএমএ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন ও সহ সাধারণ সম্পাদক মিহির ঘোষ বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে সঞ্চালনা করে সিপিবির মিডিয়া উপপরিষদের আহ্বায়ক লাকি আক্তার। লিখিত বক্তব্যে সিপিবির সহ সাধারণ সম্পাদক মিহির ঘোষ বলেন, সমাজ বদলের লক্ষ্যে শোষণ, বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো, এই স্লোগান ধারণ করে কংগ্রেসের ৩য় দিনের কাউন্সিল অধিবেশন চলে। ইতিমধ্যেই সিপিবির ঘোষণা কর্মসূচি কংগ্রেস অনুমোদন হয়েছে। রাজনৈতিক প্রস্তাবে কেন্দ্রীয় কমিটির পক্ষে উপস্থাপন করায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন, সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষণা, প্রিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, গণতন্ত্র কায়েম কারো, বাম গণতান্ত্রিক সরকার গড়, শোষণ, বৈষম্য উল্লেখ করে স্লোগান সামনে রেখে কংগ্রেস রাজনৈতিক প্রস্তাবের উপর আলোচনা চলছে বলে জানান রুহিন হোসেন। তিনি বলেন, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর মানুষ যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা বাস্তবায়িত হয়নি, বরং উগ্র দক্ষিণপন্থী শক্তির উত্থান পরিস্থিতিকে অন্যদিকে সরিয়ে নিতে চাচ্ছে। সিপিবির রাজনৈতিক প্রস্তাবে দেশে লুটেরা বুর্জোয়া ধারার মেরুকরণ বাইরে বিকল্প ক্ষমতা কেন্দ্র গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছে। ক্ষমতা ভারসাম্যকে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার অনুকূলে নিয়ে আসার ঐতিহাসিক প্রয়োজন ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শোষণ, বৈষম্যরোধী গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে কথা বলা হয়েছে। দলের রাজনৈতিক লক্ষ্যে তুলে ধরে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, আমরা পুঁজিবাদী লুটের তন্ত্রকে প্রশ্ন করব, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদকে প্রশ্ন করব এবং গণতান্ত্রিক সুপ্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে যাব। আঁকাবাঁকা পথে চলতে হলেও আমাদের মূল লক্ষ্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তিনি জানান, দেশের ৪৬ জেলা থেকে আসা ৫২৫ জন প্রতিনিধি ও ২৬ জন পর্যবেক্ষক কংগ্রেস অংশ নিচ্ছেন। প্রতিনিধি তালিকায় শ্রমজীবী মানুষ, কৃষক, চা শ্রমিক, নারী, চিকিৎসক, প্রকৌশলী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের উপস্থিতি সিপিবির গণমুখী চরিত্রকে প্রতিফলন করেছে। কংগ্রেস সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের মধ্যে ৪৫ জন রাজনৈতিক প্রস্তাবের উপর আলোচনা করেন। আগামী রাজনৈতিক প্রস্তাব অনুমোদনের পাশাপাশি গণতন্ত্র সংশোধন, প্রেডেন্সিয়াল রিপোর্ট, অডিট কমিটির রিপোর্ট, কন্ট্রোল কমিশনের রিপোর্ট এবং কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাপনী অধিবেশনে একসঙ্গে গাওয়া হবে আন্তর্জাতিক কমিউনিটি সংঘ, যার মধ্যে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।